সমস্ত স্টুডেন্টস, আশা করছি তোমরাও ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা ক্লাস 12-এর ইউনিট 2 অর্থাৎ বংশগতি এবং প্রকরণ চ্যাপ্টার সম্পর্কে পড়ব বা জানব। তোমরা সবাই বংশগতি সম্পর্কে আগে থেকেই কম বেশি জানো। আজকে আমরা আবার সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। দেখো, আমরা সবাই দেখেছি যে একটি গরু থেকে একটি গরু, একটি ছাগল থেকে একটি ছাগল বা একটি ছত্রাক থেকে একটি ছত্রাক তৈরি হয়। খুব সামান্য পার্থক্য তাদের মধ্যে থাকতে পারে, যেটাকে আমরা ভেরিয়েশন বলি। এখন বিষয় হচ্ছে যে তাদের এই সমস্ত চারিত্রিক দৈহিক বৈশিষ্ট্যগুলো একই রকম থাকছে। এই যে চারিত্রিক বৈশিষ্ট্য এবং দৈহিক গঠনগুলো একই রকম থাকছে, সেটা সাধারণত এই ধারাটা বজায় রাখছে কিন্তু বংশগতি। অর্থাৎ যে পদ্ধতিতে সাধারণত দৈহিক ও চারিত্রিক বৈশিষ্ট্য জিনগতভাবে গ্যামেট অথবা জনন কোষের মাধ্যমে জনেত্রী যণু থেকে অপত্য যণুতে বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, তাকে আমরা এক কথায় বংশগতি বলবো। বিজ্ঞানী গ্রেগার জোহান মেন্ডেল 1866 সালে সর্বপ্রথম তার বংশগতি সম্পর্কিত তত্ত্বগুলি প্রকাশ করেন। কিন্তু যেহেতু তিনি সেই তত্ত্বগুলো লোকাল পত্রিকায় প্রকাশ করেছিলেন, তাই বিশ্বের বিভিন্ন বিজ্ঞানীরা জানতেই পারলেন না যে তিনি কি আবিষ্কার করেছিলেন। কিন্তু পরবর্তীকালে যখন তার এই তত্ত্বগুলো সর্বসমক্ষে আসে, অবশ্য ততদিনে অন্যান্য বিজ্ঞানীরা তার এই সমস্ত পরীক্ষালব্ধ ফলগুলো আলাদা আলাদাভাবে আবিষ্কার করে ফেলেছেন। কিন্তু যেহেতু তিনি সর্বপ্রথম বংশগতি সম্পর্কে ধারণা দিয়েছিলেন, তার তত্ত্ব প্রকাশও করেছিলেন, তাই তাকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স বা বংশগতিবিদ্যার জনক। তিনি সাধারণত পরীক্ষা করেছিলেন মটর গাছের উপর। তিনি তার পরীক্ষায় সাধারণত মটর গাছের 7 জোড়া বৈশিষ্ট্যমূলক গুণ নির্বাচন করেন। সেগুলোর উপরই ভিত্তি করে বিভিন্ন সংকরায়ন পরীক্ষা সম্পাদন করেন এবং সেই সমস্ত পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে তিনি যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, সেগুলির উপরেই ভিত্তি করে পরবর্তীকালে বংশগতিবিদ্যার নতুন উদ্ভব ঘটে। সাধারণত এই কারণেই মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়ে থাকে। মেন্ডেল সাধারণত লক্ষ্য করেছিলেন যে বিভিন্ন রকম মটর গাছের মধ্যে বিভিন্ন রকম বৈশিষ্ট্য তিনি দেখেছিলেন এবং তিনি লক্ষ্য করেছিলেন যে এই বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হয়। তখন তিনি তার গবেষণায় এটা প্রমাণ করেছিলেন যে এই সমস্ত জীবের মধ্যে কিছু নির্দিষ্ট ফ্যাক্টর থাকে, যেগুলি সাধারণত কোনো নির্দিষ্ট গুণকে বহন করে এবং পরবর্তী প্রজন্মে সেটিকে নিয়ে যায়। যদিও তখন জিন সম্পর্কে কোনো ধারণা ছিল না, বিজ্ঞানী মেন্ডেল এটিকে নাম দিয়েছিলেন ফ্যাক্টর। তাই তেনাকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। তিনি সাধারণত যে পরীক্ষাগুলি করেছিলেন তার মধ্যে 2টি পরীক্ষা আছে। একটি হচ্ছে মনোহাইব্রিড ক্রস বা একসংকর জনন, আর একটি হচ্ছে ডাইহাইব্রিড ক্রস বা দ্বিসংকর জনন। তবে এই দ্বিসংকর জনন এবং একসংকর জনন পড়ার আগে আমাদের কয়েকটি জিনিস জেনে রাখতে হবে, যেটা আমরা আগেই জানি। যেমন হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম কি। দেখো, সংস্থান অর্থাৎ একই রকম আকৃতি এবং গুণ সম্পন্ন যে সমস্ত ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে, সেগুলি সাধারণত আমরা বলবো সমসংস্থ ক্রোমোজোম। অর্থাৎ যে ক্রোমোজোমগুলি জোড়ায় জোড়ায় অবস্থান করে এবং যাদের আকৃতি এবং গুণ সব একই রকমের হয়, তাদের আমরা বলবো সমসংস্থ ক্রোমোজোম। এবার হচ্ছে, আচ্ছা, অ্যালিল বলার আগে আমরা জিন সম্পর্কে জানবো। আমরা জানি, এর আগে জিন সম্পর্কে আমরা জেনে এসেছি। জিন হচ্ছে সাধারণত ক্রোমোজোমের একটি ক্ষুদ্রতম একক। আমরা জানি সাধারণত ক্রোমোজোম সাধারণত ডিএনএ দিয়ে তৈরি এবং ডিএনএর একটি ক্ষুদ্রতম একককে আমরা সাধারণত জিন বলি। অর্থাৎ ডিএনএ যে ক্ষুদ্রতম এককটির মধ্যে জীবের কোনো একটি নির্দিষ্ট গুণটি থাকে এবং যা পরবর্তী প্রজন্মে বাহিত হয়, সেটাকে আমরা জিন বলবো। অর্থাৎ এবার আমরা অ্যালিল সম্পর্কে জেনে নিই। অ্যালিল হচ্ছে সাধারণত
সমসংস্থ ক্রোমোজোমের ক্ষেত্রে একটি নির্দিষ্ট লোকাস বা একটি নির্দিষ্ট স্থানে অবস্থানকারী যে জিনদ্বয় বা যে দুটি জিন থাকে তাদের যদি বিপরীতধর্মী গুণ বর্তমান হয় তাহলে তারা পরস্পরের অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলা হয়। অর্থাৎ অ্যালিল হচ্ছে জিনের অল্টারনেটিভ ফর্ম। ঠিক আছে, এবার আমরা মেন্ডেলের একসংকর জনন এবং দ্বিসংকর জনন পরীক্ষাটি বিস্তারিত জানব। বিজ্ঞানী মেন্ডেল তার পরীক্ষায় সাধারণত মটর গাছকে নির্বাচন করেছিলেন। তার জন্য কিছু কারণ বা কিছু বৈশিষ্ট্য তিনি লক্ষ্য করেছিলেন বলেই তিনি তার পরীক্ষায় মটর গাছকে ব্যবহার করেছিলেন। সে বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা কয়েকটি জানবো। সেটা হচ্ছে, যেমন মটর গাছ হচ্ছে একবর্ষজীবী উদ্ভিদ, অর্থাৎ একটি নির্দিষ্ট ঋতুতেই তাদের জীবনকাল সীমাবদ্ধ থাকে। ফলে খুব অল্প সময়ের মধ্যেই কয়েক বংশ পরম্পরার তৈরি হয় এবং তাদের উপর পরীক্ষা চালানো সম্ভব। আরেকটি হচ্ছে, মটর গাছের সাধারণত বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো খুব সুস্পষ্ট এবং একাধিক বিপরীতধর্মী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ফলে বিপরীতধর্মী বৈশিষ্ট্য একাধিক থাকার জন্য তাদের মধ্যে বিভিন্ন রকম সংকরায়ন করানো সম্ভব হয়। এছাড়া মটর গাছ খুব সহজেই বাগানে চাষ করা যায় এবং এর মধ্যে অনেক রকম ভেরিয়েশন বা প্রকরণ বা ভেদ আমরা লক্ষ্য করি। মটর গাছ সাধারণত উভয়লিঙ্গ হয়। এছাড়াও এদের পুংকেশর এবং গর্ভকেশর পাপড়ি দ্বারা ঢাকা থাকে এবং প্রাকৃতিকভাবে মটর গাছের স্বপরাগযোগ ঘটে। কিন্তু যেহেতু পুংকেশর এবং গর্ভকেশরগুলো খুব বড় হয়, সুস্পষ্ট হয়, তাই কৃত্রিমভাবে তাদের মধ্যে ইতর পরাগযোগ ঘটানো সম্ভব হয়। এই সমস্ত বৈশিষ্ট্যগুলোর জন্যই বিজ্ঞানী মেন্ডেল মটর গাছকে নির্বাচন করেছিলেন তার পরীক্ষার জন্য। বিজ্ঞানী মেন্ডেল তার পরীক্ষায় সাধারণত 7 জোড়া বিপরীতধর্মী গুণ বা বৈশিষ্ট্য সম্পন্ন মটর গাছকে নির্বাচন করেছিলেন। বৈশিষ্ট্যগুলো কী কী ছিল? একটি ছিল গাছের দৈর্ঘ্য লম্বা, যেটি সাধারণত প্রকট বৈশিষ্ট্য, আর একটি হচ্ছে বেটে, যেটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। একই রকমভাবে কাণ্ডের ফুলের অবস্থান কাক্ষিক, আর একটি হচ্ছে শীর্ষস্থ। ফলের আকৃতি স্ফীত, চ্যাপ্টা বা চাপা। ফলের রং সবুজ হলুদ, ফুলের রং বেগুনি সাদা, বীজের আকৃতি গোল কুঞ্চিত এবং বীজত্বকের রং হলদে এবং সবুজ। এই 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন মটর গাছ তিনি নির্বাচন করেছিলেন। সংকর জননটা হচ্ছে সাধারণত একই প্রজাতিভুক্ত দুইটি জীবের মধ্যে যাদের মধ্যে একটি নির্দিষ্ট বিপরীতধর্মী গুণ বর্তমান, এরকম জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে আমরা এক কথায় বলবো একসংকর জনন। একসংকর জননের সংজ্ঞাটা তাহলে কি? একটি নির্দিষ্ট বিপরীতধর্মী গুণ সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে আমরা এক কথায় বলবো একসংকর জনন। এবার একসংকর জননের পরীক্ষাটি কীরকম? বিজ্ঞানী মেন্ডেল সাধারণত বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ বেটে এইরকম দুটি গাছ নিয়েছিলেন। অর্থাৎ তিনি এখানে একটি মাত্র বৈশিষ্ট্যর বিপরীতধর্মী গুণকে তিনি পরীক্ষার জন্য ব্যবহার করেছিলেন, তাই এটি একসংকর জনন। যে ক্যাপিটাল টি হচ্ছে লম্বা, স্মল টি হচ্ছে বেটে। এর মধ্যে ক্যাপিটাল টি লম্বাটা হচ্ছে প্রকট গুণ, স্মল টিটা হচ্ছে প্রচ্ছন্ন গুণ। ক্যাপিটাল টি স্মল টি এই উদ্ভিদগুলোকে সাধারণত জনিত্রী উদ্ভিদ বলা হয়। এবার আমরা জানি এখান থেকে গ্যামেট আসবে, একই রকমের গ্যামেট আসবে। যেহেতু দুটোই ক্যাপিটালটি তাই গ্যামেট একই রকমের আসবে, অর্থাৎ এক ধরনের গ্যামেট আসবে, সেটা হচ্ছে ক্যাপিটালটি। একই রকমভাবে স্মল টি থেকে একই রকমের গ্যামেট আসবে, স্মল টি। এইবার F1 জেনারেশনে সাধারণত এই দুটো উদ্ভিদের গ্যামেটের মধ্যে মিলন ঘটানো হয়। ফলে F1 জেনারেশনে যে উদ্ভিদটি তৈরি হয় সেই উদ্ভিদটি হয় সংকর লম্বা। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু মটর গাছ উভয়লিঙ্গ ফুল, ফলে এর মধ্যে স্বপরাগযোগটাই হচ্ছে স্বাভাবিক ঘটনা। কিন্তু এখানে বিজ্ঞানী মেন্ডেল ইতর পরাগযোগ সম্পন্ন করেছিলেন। কীরকমভাবে? তিনি সাধারণত
উদ্ভিদের ক্ষেত্রে মটর গাছের ক্ষেত্রে অপরিণত অবস্থায় পুংকেশরটাকে বিচ্ছিন্ন করেছিলেন যাতে স্বপরাগযোগ সম্পন্ন না হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ইমাস্কুলেশন। এবার এই পরাগরেণু সাধারণত অন্য উদ্ভিদের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করা হয় এবং তাদের সংকরায়নের ফলে সাধারণত সংকর লম্বা উদ্ভিদের জন্ম হয়। এটা হচ্ছে F1 যৌন বলা হয়, ক্যাপিটাল টি এবং স্মল টি। এখানে ফার্স্ট জেনারেশন অর্থাৎ F1 জেনারেশনে সবসময় বিজ্ঞানী মেন্ডেল লক্ষ্য করেছিলেন এবং তার সিদ্ধান্ত এটাই ছিল যে ফার্স্ট জেনারেশন অর্থাৎ F1 জেনারেশনে সবসময় প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে। প্রকট বৈশিষ্ট্যটা কী ছিল? লম্বা। তাহলে এখানে প্রকট বৈশিষ্ট্য লম্বাটাই প্রকাশ পেয়েছে। এর ফলে এখান থেকে তিনি প্রকটতার বৈশিষ্ট্য বা সূত্র তিনি আবিষ্কার করেন। অর্থাৎ প্রকটতার সূত্রটা কি? সাধারণত জনিত্রী উদ্ভিদের ক্ষেত্রে যখন তাদের মধ্যে সংকরায়ন ঘটানো হয় F1 জেনারেশনে সবসময় প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে। এটাকে বলা হচ্ছে প্রকটতার সূত্র। এরপরে F2 জেনারেশনে সাধারণত সংকর লম্বা উদ্ভিদের মধ্যে মিলন ঘটানো হয়। সংকর লম্বা অর্থাৎ ক্যাপিটাল স্মল টি এর সঙ্গে ক্যাপিটাল টি স্মল টি এর সংকরায়ন ঘটানো হয়। এখান থেকে আমরা জানি দুই রকমের গ্যামেট আসবে, একটা হচ্ছে ক্যাপিটাল টি গ্যামেট, একটা হচ্ছে স্মল টি গ্যামেট। একই রকমভাবে এখান থেকে একটা ক্যাপিটাল টি গ্যামেট এবং একটি স্মল টি গ্যামেট। এবার এই গ্যামেটের মিলন ঘটালে ক্যাপিটাল টি এর সঙ্গে ক্যাপিটাল টি এর মিলন ঘটলো, ফলে যে উদ্ভিদটি তৈরি হলো তার জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল টি। আবার ক্যাপিটাল টির সঙ্গে এই গ্যামেটের মিলন ঘটলো, তাহলে ক্যাপিটাল টি স্মল টি হলো। একই রকমভাবে স্মল টির সঙ্গে ক্যাপিটাল টি এবং স্মল টির সঙ্গে স্মল টি। ফলে এখানে F2 জেনারেশনে যে উদ্ভিদগুলি তৈরি হলো অর্থাৎ 4 ধরনের উদ্ভিদ আমরা এখানে পাবো। 4 ধরনের উদ্ভিদ যাদের জেনোটাইপ 3 রকমের জেনোটাইপ আমরা পাচ্ছি। একটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, একটা হচ্ছে স্মল টি। অর্থাৎ F2 জেনারেশনে সাধারণত বিজ্ঞানী মেন্ডেল লক্ষ্য করেছিলেন যে এখানে 2-3 ধরনের জেনোটাইপ পাওয়া যায়। জেনোটাইপ অনুপাতটা কী কী? ক্যাপিটাল টি একই রকম আছে অর্থাৎ 1, ক্যাপিটাল টি স্মল টি অর্থাৎ এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, এটা হচ্ছে সংকর লম্বা, এটা হচ্ছে বিশুদ্ধ বেটে। ফলে জিনোটাইপটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি আর স্মল টি অর্থাৎ জিনোটাইপ হচ্ছে 1:2:1 আর ফিনোটাইপটা কীরকম? ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য অর্থাৎ সেটা দেখতে কেমন। অর্থাৎ এখানে ফিনোটাইপ যেটা আমরা নির্বাচন করব সেটা হয় লম্বা অথবা বেটে। দেখো ক্যাপিটাল টি এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, ক্যাপিটাল টি স্মল টি সংকর লম্বা। সংকর হলেও লম্বা তো, তাহলে এখানে টোটাল লম্বা হচ্ছে 3টে, সংকর লম্বা 2টা, একটা হচ্ছে বিশুদ্ধ লম্বা। তাহলে ফিনোটাইপের অনুপাত প্রথম লম্বা হচ্ছে 3টে আর বেটের অনুপাত হচ্ছে 1টা, অর্থাৎ ফিনোটাইপের অনুপাত হচ্ছে 3:1 আর জিনোটাইপের অনুপাত হচ্ছে 1:2:1। এখানে আমরা চেকার বোর্ড করেছি। ধরো এটা পুং গ্যামেট, এটা হলো স্ত্রী গ্যামেট। চেকার বোর্ডটা ক্যাপিটাল টির সঙ্গে ক্যাপিটাল টি অর্থাৎ বিশুদ্ধ লম্বা, ক্যাপিটাল টির সঙ্গে স্মল টি মিলন ঘটেছে এবং সংকর লম্বা তৈরি হয়েছে। একই রকমভাবে ক্যাপিটাল টি স্মল টি অর্থাৎ সংকর লম্বা, বিশুদ্ধ বেটে। এ হলো বিজ্ঞানী মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষা। এখানকার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে চেকার বোর্ড এক সংকর জননের যে মটর গাছের যে বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যগুলি তিনি নির্বাচন করেছিলেন সেই বৈশিষ্ট্যগুলি কী কী ছিল এবং কেন তিনি তার পরীক্ষায় মটর গাছকে নির্বাচন করেছিলেন, এগুলো ভালো করে পড়তে হবে। আরেকটা বিষয় এখানে হচ্ছে বিজ্ঞানী মেন্ডেল তার ফার্স্ট F1 জেনারেশনের ক্ষেত্রে যে উদ্ভিদটি তৈরি হয়েছিল সেটা কিন্তু ইতর পরাগযোগের মাধ্যমে সম্পন্ন হয়েছিল। আমরা জানি যে মটর গাছ যেহেতু উভয়লিঙ্গ ফুল, ফলে স্বাভাবিকভাবে তাদের ক্ষেত্রে স্বপরাগযোগ সম্ভব, কিন্তু ইমাস্কুলেশন প্রক্রিয়ায় পুংকেশরকে বিচ্ছিন্ন করা হয়
অর্থাৎ অপরিণত অবস্থায় পুংকেশকে বিচ্ছিন্ন করে তারপর সেই ফুলের গর্ভমুণ্ডে অন্য ফুলের পরাগরেণু স্থানান্তরিত করা হয় এবং এরকমভাবে ইতর পরাগযোগ সম্পন্ন করা হয়। আর F2 জেনারেশনের ক্ষেত্রে স্বপরাগযোগ সম্পন্ন করা হয়। এ হলো বিজ্ঞানী মেন্ডেলের এক সংকর জনন প্রক্রিয়া বা পরীক্ষা। এরপর তিনি এই এক সংকর জনন পরীক্ষাটা তিনি সাধারণত গিনিপিগের ওপরে প্রয়োগ করেছিলেন এবং একই রকমের ফল এসেছিল। বিজ্ঞানী মেন্ডেল তার এক সংকর জনন পরীক্ষা থেকে দুটি সূত্র আবিষ্কার করেছিলেন। সূত্রগুলি হচ্ছে, একটি হচ্ছে পৃথক ভবনের সূত্র আর একটি হচ্ছে প্রকটতার নীতি। এটাকে আমরা সূত্র বলবো না, এটাকে আমরা বলবো প্রকটতার নীতি। প্রথম সূত্রটা হচ্ছে পৃথক ভবনের সূত্র, অর্থাৎ পৃথক হয়ে যাওয়ার একটা প্রক্রিয়া। পৃথক ভবনের সূত্রটি হচ্ছে সাধারণত কোনো জীবের এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য যখন এক যৌন থেকে পরবর্তী যৌনতে সঞ্চারিত হয় তখন সেই বৈশিষ্ট্যগুলো পরস্পরের সাথে মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে পরস্পরের থেকে পৃথক হয়ে যায়। এটাই হচ্ছে পৃথক ভবনের সূত্র। দেখো, এখানে বিজ্ঞানী মেন্ডেলের এক সংকর জনন প্রক্রিয়াটি বা পরীক্ষাটি তিনি গিনিপিগের ওপর করেছিলেন। এখান থেকে আমরা পৃথক ভবনের সূত্রটা কোথায় দেখতে পাচ্ছি? ধরো, ফার্স্ট হচ্ছে জনিত্রী যৌনুতে একটি বিশুদ্ধ কালো এবং একটি বিশুদ্ধ সাদা দুটি গিনিপিগ নেওয়া হয়েছে। তাদের থেকে একই রকমের গ্যামেট এসছে, একটি ক্যাপিটাল বি একটা স্মল বি। ফলে F1 জেনারেশনে দেখো যে অ্যালিলগুলো এসে তারা ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য বহন করে, দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্য বা গুণ বহন করে। এখানে বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো পরস্পরের সাথে মিশ্রিত হয় না। কীরকম? এই যে F1 জেনারেশনে যে বৈশিষ্ট্যগুলো আছে ক্যাপিটাল বি স্মল বি, এরা পরস্পরের সাথে মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে পরস্পরের থেকে পৃথক হয়ে যায়। এটা হচ্ছে পৃথক ভবনের সূত্র। যে গ্যামেট গঠনের সময় ক্যাপিটাল বি একটি আলাদা গ্যামেট তৈরি করেছে, স্মল বি একটি আলাদা গ্যামেট তৈরি করেছে। তাহলে এখান থেকে আমরা পৃথক ভবনের সূত্রটি পাচ্ছি। অর্থাৎ দুইটি জীবের মধ্যে যখন সংকরায়ন ঘটানো হয় এবং তাদের মধ্যে যখন দুটি বিপরীতধর্মী গুণ বর্তমান, যেমন গিনিপিগের ক্ষেত্রে বিশুদ্ধ কালো আর একটি বিশুদ্ধ সাদা, এরা পরস্পরের বিপরীতধর্মী গুণ সম্পন্ন একজোড়া বৈশিষ্ট্য। এদের মধ্যে যখন সংকরায়ন ঘটানো হয় তখন গ্যামেটগুলি পরস্পরের সাথে মিশ্রিত হয় না, অর্থাৎ ক্যাপিটাল বি এবং স্মল বি গ্যামেটগুলি পরস্পরের সাথে মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে তারা পরস্পর থেকে আবার আলাদা হয়ে যায়। অর্থাৎ F2 জেনারেশনের ক্ষেত্রে যখন আবার গ্যামেট তৈরি হয় তখন কিন্তু এগুলি আবার পরস্পরের থেকে পৃথক হয়ে যায়। F1 জেনারেশনে অর্থাৎ এটি জিনোটাইপ, এখান থেকে এর মধ্যে দুটি গ্যামেট তৈরি হয়, একটি ক্যাপিটাল বি এবং স্মল বি, কখনোই পরস্পরের সাথে মিশ্রিত হয় না, গ্যামেট গঠনকালে পরস্পর থেকে পৃথক হয়ে যাচ্ছে। এটি হচ্ছে পৃথক ভবনের সূত্র। আরেকটা আমরা এর আগে বলেছি প্রকটতার নীতি, এটাকে আমরা সূত্র বলবো না, অর্থাৎ প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। বিজ্ঞানী মেন্ডেল তিনি তার পরীক্ষাতে যেটি লক্ষ্য করেছিলেন সেটি হচ্ছে যে সবসময় ফার্স্ট জেনারেশনে ফার্স্ট অপত্য যৌনুতে সবসময় প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। এখানকার প্রকট গুণ সম্পন্ন হচ্ছে এই অ্যালিলটা ক্যাপিটাল বি যে প্রকট, এটা হচ্ছে প্রচ্ছন্ন। এবং ফার্স্ট জেনারেশনে যে জীবটি তৈরি হচ্ছে তার মধ্যে দুটি বৈশিষ্ট্যই থাকছে, অর্থাৎ কালো বৈশিষ্ট্য এবং সাদা বৈশিষ্ট্য দুটোই থাকছে, কিন্তু প্রকাশ পাবে সবসময় প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে। অর্থাৎ ক্যাপিটাল বি স্মল বির ক্ষেত্রে একটি কালো এবং সাদা, কিন্তু এর যে ফিনোটাইপটা তৈরি হবে সেটা কিন্তু হবে সংকর কালো। সংকরটা আমরা এখানে বাদ দিই, কালো। তাহলে এখানে কিন্তু সাদা বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে না, প্রকাশ পাচ্ছে কোনটা? কালো বৈশিষ্ট্য, আর কালোটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। অর্থাৎ এটি হচ্ছে প্রকটতার নীতি। এখান থেকে এক সংকর জননের পরীক্ষা আসতে পারে, অথবা প্রাণীর ওপর অর্থাৎ গিনিপিগের ওপর এক সংকর জননের পরীক্ষাটা আসতে পারে। বিজ্ঞানী মেন্ডেলের প্রকটতার নীতি হচ্ছে যে F1 জেনারেশনে সবসময় প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে, কিন্তু আমরা এর কিছু বিপরীত প্রক্রিয়াও দেখতে পাই, যেটাকে আমরা বললাম মেন্ডেলের বিচ্যুতি। কীরকম? বিজ্ঞানী মেন্ডেল সবসময় বলছেন যে F1 জেনারেশনের সবসময় প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে, কিন্তু সন্ধ্যামালতি উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত দুটি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন, অর্থাৎ রঙের ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন দুটি সন্ধ্যামালতি উদ্ভিদের ক্ষেত্রে দুইটি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন
উদ্ভিদের মধ্যে সংকরণ ঘটানো হয় এবং তার ফলে বিজ্ঞানী মেন্ডেলের যে নীতি সেটি হচ্ছে প্রকটতার নীতি, এবং এই নীতিতে তিনি বলতে চাইছেন যে সবসময় প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। আর এখানে হচ্ছে সন্ধ্যামালতী উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে প্রকট বৈশিষ্ট্যটি হচ্ছে লাল। তাহলে F1 জেনারেশনের লাল এবং সাদার দুইটি অ্যালিল সম্পন্ন জীবের ক্ষেত্রে সবসময় লাল বৈশিষ্ট্য প্রকাশ পাওয়া উচিত। এটি হচ্ছে প্রকটতা সূত্র। কিন্তু আমরা সেখানে কি দেখব যে লাল এবং সাদা অর্থাৎ প্রকট গুণ এবং প্রচ্ছন্ন গুণে কোনোটিই প্রকাশ পায় না, এবং সেই জায়গায় তার পরিবর্তে একটি থার্ড টাইপ বা একটি ভিন্ন কালার সৃষ্টি হয়, যেটা তাদের সংমিশ্রণের মতনই সাদা এবং লালের সংমিশ্রণের ফলস্বরূপ একটি গোলাপি রং সৃষ্টি হয়। অর্থাৎ প্রকটতার নীতিটি এখানে বিচ্যুত ঘটে, অর্থাৎ F1 জেনারেশনের সবসময় প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায় না, একটি অন্য কালার প্রকাশ পেয়েছে। এটি হচ্ছে মেন্ডেলের প্রকটতার নীতির বিচ্যুতি। এছাড়াও আমরা জানি সহপ্রকটতা আরেকটি বিচ্যুতি। সহপ্রকটতার ক্ষেত্রে কি হচ্ছে, দুইটি প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দুইটি বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, কিন্তু বিজ্ঞানী মেন্ডেল বলেছিলেন কি সবসময় প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। কিন্তু যেহেতু প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দুটোই প্রকাশ পাচ্ছে, ফলে এটিও একটি মেন্ডেলের বিচ্যুতি। তো আজকে এই পর্যন্তই, এরপর দিন আমরা আরও জানবো।